25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। স্বাগত জানানো হবে বিএনপির পক্ষ থেকে। উন্নত চিকিৎসার জন্য রাজধানী রেফার কেয়ার হলে মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টা। নিন্দা এবং ক্ষোভ জানিয়ে বিচার চেয়েছে বিভিন্ন দল। নির্বাচন বানচালে কোনো শক্তি পৃথিবীতে নেই, বললেন প্রেস সচিব। ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মানুষ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, দেশি বিদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা, গুজব না ছড়ানোর আহ্বান। রেকর্ড বন্যায় বেহাল যুক্তরাষ্ট্রের পশ্চিম ওয়াশিংটন ডিসি, 15 ফুট পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি এবং রাস্তাঘাট। এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপে আজ আফগানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল 11টায়। সমর্থন চান প্রবাসীদের। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। নানান প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 18 বছর ধরে নির্বাসিত কোটি মানুষের প্রিয় মুখ তারেক রহমান পা রাখবেন নিজ মাটিতে। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। 2007 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করে নির্মম নির্যাতন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকে দীর্ঘ 18 বছর সেই দেশেই আছেন তিনি। প্রতিবার বাংলাদেশের সংকটময় সময়ে ওই দেশে অবস্থান করেও দেশের মানুষকে শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান ও নেতৃত্ব দিয়েছেন তিনি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর বেশ কয়েকবার তার দেশে আসার গুঞ্জন উঠলেও নানা কারণে দেশে আসতে পারেননি। শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে তারেক রহমানের দেশে আসার বিষয়টি নিশ্চিত হন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন, আমাদের সেই সংগ্রামী নেতা 25শে ডিসেম্বর আমাদের মাঝে এসে পৌঁছবেন। বিএনপির মহাসচিব জানান, দীর্ঘ 18 বছর ধরে নির্বাসিত অবস্থার অবসান ঘটবে এবং বাংলাদেশ পাবে তার কোটি মানুষের প্রিয় মুখ তারেক রহমানকে। কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন, ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। বিদেশে থেকেও গণতান্ত্রিক আদর্শের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। গণতন্ত্র উত্তরণের নেতৃত্বে সফলতার পরিচয় দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নেওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে। লাইফ সাপোর্টে নিয়ে তার প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় রেফার কেয়ার হাসপাতালে। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। শুক্রবার ঘড়ির কাঁটায় দুপুর 2:15 জুমার নামাজ পড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এলাকায় পরিচিত জনদের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় করে রিকশা করে যাচ্ছিলেন। যখন তিনি রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে আসেন, তখনই আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটর সাইকেলে এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির বাম কানের পাশে মাথার একাংশে গুলি লেগেছে।
প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা জানিয়েছেন তার রক্তের প্রয়োজন। শুক্রবার সন্ধ্যার দিকে হাদির অস্ত্রোপচার হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসার পর রাতে পরিবারের সম্মতিতে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তরুণ এই নেতা ঢাকা ৮ আসনের জন্য লড়বেন বলে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকতেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, অস্ত্রোপচার তো হয়ে গেছে, হাদির চিকিৎসা নিয়ে সর্বশেষ আর কি তথ্য আপনি জানেন? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে সন্ধ্যার দিকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে অস্ত্রোপচার করা হয়েছে, যেখান থেকে তার মাথার ভিতরে যে গুলির অবশিষ্ট অংশ ছিল সেগুলো বের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে অন্তত 3টি তাকে গুলি করা হয়েছিল, মাথার ভিতরে 2টি গুলি করা হয়েছিল এবং পায়ের দিকে আরেকটি গুলি করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এবং পায়ের দিকে যেখানে গুলি করা হয়েছিল সেখানেও আমরা দেখেছি যে ব্যান্ডেজ করা হয়েছে। এখন পর্যন্ত এতটুকু নিশ্চিত করা গেছে। তবে তার এখনকার যে অবস্থা সেটি কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল এবং তাকে ফিরে পাবার যে সম্ভাবনা সেটি কিন্তু খুবই কম বলছেন চিকিৎসকরা, যদিও বলছেন যে এই অবস্থা থেকে অনেক রোগী আসলে ফিরে আসেন, এমন ইতিহাসও কিন্তু রয়েছে। যেহেতু তার মাথার এক দিক থেকে গুলিটি ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে গিয়েছে এবং সেখানে তার যে ব্রেইন সেটিও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যদি তিনি সুস্থ হয়ে ফিরেও আসেন তাহলে কোনো না কোনো অঙ্গহানির যে ঝুঁকি সেটি কিন্তু থাকতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন। তবে এখন পর্যন্ত তো তাকে আইসিইউতে রেখে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। কোনো ধরনের স্বাস্থ্যের যে চিকিৎসাগত ত্রুটি যেন না হয় সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক, তার সাথে চিকিৎসকরা এখানে তার চিকিৎসা ব্যবস্থা দিয়ে যাচ্ছেন। এবং ইন্টারিম সরকারের পক্ষ থেকেও কিন্তু দেশের এবং দেশের বাইরের যে কোনো চিকিৎসক এনে প্রয়োজন হলে তাকে যেন চিকিৎসা সর্বোচ্চ দেওয়া হয় সে ব্যাপারে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে দাবি জানানো হয়েছে। একই সাথে যে হত্যাকাণ্ডের এরকম একটি গুলির ঘটনায় যারা জড়িত আততায়ী তাদেরকে ধরবার জন্য ইন্টারিম সরকারকে সর্বোচ্চ আহ্বান জানিয়েছেন। যদি না হয় আগামীকালকে দুপুর 12টার পরে তারা গণসমাবেশের ঘোষণা দিয়েছেন, সেটিও কিন্তু আগামীকাল দুপুর 12টায় শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, একই সাথে 3 জন উপদেষ্টাকে আমরা দেখেছি ওসমান হাদির জন্য এই হাসপাতালে এসেছিলেন। তারা প্রত্যেকেই বলছেন যে তার চিকিৎসার যাতে কোনো ধরনের ঘাটতি তৈরি না হয় সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন বলে এখন পর্যন্ত চিকিৎসকদের প্রতি এমনটাই আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হাসান এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ওসমান হাদির চিকিৎসার সর্বশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার হাদির উপর হামলার পরপরই এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য। দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলা হয়েছে। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং তার স্বজনদের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়েদা রহমান। শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি তাদের সঙ্গে দেখা করেন। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুল রহমান রুমন এবং ডাক্তার আমানও সেখানে উপস্থিত ছিলেন।
শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিএনপি। হামলার প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে দলটি। এছাড়াও হাদির ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় নিন্দা জানিয়ে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর একটি পোস্টে হাদির উপর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে শনিবার বিএনপির বিক্ষোভ মিছিলের কথা জানান তিনি। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন নির্বাচনী পরিবেশ বানচালের জন্য সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। গুরুতর আহত ওসমান হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাদির উপর হামলার প্রতিবাদে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। আর ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে এসে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমার ভাইকে দেখতে গিয়েছিলাম, তো সেখানে তাকে সশরীরে দেখার সুযোগ হয়ে ওঠে নাই। এখনো তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন সন্ত্রাসীদের দ্বারা, আততায়ীদের দ্বারা। ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট। ইনশাআল্লাহ আমরা আবারও প্রতিরোধ করব। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন। এ সময় বক্তারা বলেন, হত্যার উদ্দেশ্যই গুলি করা হয়েছে হাদিকে। তিনি বলেন, জুলাইকে পাহারা দেওয়ার জন্য এবং সন্ত্রাসীদের থাবা থেকে দেশকে রক্ষা করতে হাদি সবসময় তৎপর ছিল, যার কারণেই টার্গেটে পরিণত হয়েছে তিনি। আমাদের হাদি ভাইকে গুলি করে নাই, তারা সমস্ত বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার উপর গুলি করেছে। আজ কুলাঙ্গাররা এক বর্বরচিত হামলা চালিয়েছে হাদি ভাইয়ের উপর, কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, গুলি করে কি হাদি ভাইদের দমিয়ে দেওয়া যাবে? এই উসমান হাদি একক কোনো হাদি না। আমরা সদ্য রক্তগঙ্গা পার হয়ে, জুলাইয়ের রক্তগঙ্গা পার হয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের এই উসমান হাদি ভাইরা এক একটা চেতনা। হাদির ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল এবং সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ সময় তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রায় ১ ঘন্টা ধরে চলা এই অবরোধে বক্তারা দাবি করেন, হামলার ঘটনাটি পরিকল্পিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শিবির ও রাকসুর নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্যই এই ধরনের হামলা হয়েছে। যতই মাথায় গুলি করা হোক না কেন, আমরা জুলাই নিয়ে
ইনসাফ নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। হামলা হয়েছে, আমরা মনে করি এর সাথে ভারতীয় আধিপত্যবাদ এবং মুজিব গুন্ডারা জড়িত। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় চট্টগ্রাম নগরীর ২ নং গেট এলাকায় বীর চট্টলার ব্যানারে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে। লক্ষ্মীপুরে ছাত্র জনতার ব্যানারে হওয়া বিক্ষোভ মিছিলে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা ইতিপূর্বেই দোষীদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। আমি বলতে চাই, শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জ ও দিনাজপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে। পটুয়াখালীর ঝাউতলাতে বিক্ষোভ মিছিলে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি মহল এমন নেককারজনক হামলা করেছে বলে অভিযোগ করা হয়। একইভাবে মুন্সিগঞ্জে মশাল মিছিল সহ চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীফ ওসমান হাদির ওপর হামলা দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচির ৬ষ্ঠ দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। এ সময় বিএনপি দেশ গড়ার পরিকল্পনাকে দেশব্যাপী সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জনগণের সমর্থন আদায়ের আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন তামিম মাহবুব। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। এই কর্মসূচির ৬ষ্ঠ দিনে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এগুলো সব পরিকল্পিত ঘটনা। কর্মসূচিতে শুক্রবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান। গণতন্ত্রের পক্ষের সবাইকে এ ঘটনার প্রতিবাদ জানানোর এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানো। গণতন্ত্র ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে রুখে দিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। দেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পায় সেজন্য সবসময় সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। এ সময় নারীর ক্ষমতায়ন, নারীদের স্বাবলম্বী, যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা, কৃষকদের জীবনমান উন্নয়ন সহ বিএনপির 8টি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে কথা বলেন তিনি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনাকে দেশব্যাপী সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। তোমাদের পক্ষে যতটুকু যাওয়া সম্ভব সাধারণ মানুষ বলতে যারা আছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার বেলা 11:30টার দিকে শরীয়তপুরে নড়িয়া সুরেশ্বরী দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন শফিকুল আলম। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই ইনশাল্লাহ। যারা যারা মিছিল করছে তারা তাদের অ্যাক্টিভিটিস ব্যান, যারা যারা মিছিল করছে
প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। নিয়মিত হাসপাতালে এসে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শারীরিক নানান জটিলতায় বিদেশে নিয়ে যাবার মত না হওয়ায় আপাতত স্থগিত বিদেশ যাত্রা। তবে সিসিইউ থেকে আইসিইউতে রেখে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হচ্ছে। এইচ হিমেলের রিপোর্ট। শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানী এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। লন্ডন থেকে দেশে আসার পর পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান প্রতিদিনই হাসপাতালে যাওয়া আসা করছেন, বৈঠক করছেন মেডিকেল বোর্ডের সঙ্গেও। প্রতিদিন হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছেন দেশবাসীর কাছে। আমরা তো আবেগটা ধরে রাখতে পারি নাই। আমরা দীর্ঘদিন বেগম জিয়ার সাথে আমরা কাজ করেছি। বেগম জিয়া আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন, আদর করেন। আমরা যখনই ম্যাডামের কাছে এসেছি তখনই আমাদের এলাকার খোঁজখবর নিয়েছেন, নেত্রকোনার খোঁজখবর নিয়েছেন, আমার নির্বাচনী এলাকার খোঁজখবর নিয়েছেন। ম্যাডাম অত্যন্ত আমাদেরকে স্নেহ করেন। আমরা দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের নেত্রীকে সুস্থতা দান করে যেন আমাদের মধ্যে আবার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড যেন আমরা ম্যাডামকে নিয়ে আমরা করতে পারি, সেই জন্য আমাদের এখানে আসা। তবে কোনো রকম গুজবে কান না দিতে এবং হাসপাতালের সামনে ভিড় না করার জন্য বিএনপি এবং চিকিৎসকদের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ভোট পেতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছুই বলছে না একটি দল, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তফসিল ঘোষণার আগ অনেকেই ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে। এদিকে বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সহ 3 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। এটি সকাল 9টায় 16 ডিসেম্বরের উদযাপন বর্ণিল করতে রাজনৈতিক দলগুলো নানাবিধি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বিজয় দিবস ঘিরে 3 দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ দোয়া মাহফিল করবে তার দল। 16 ডিসেম্বর পূর্বের মতোই আমরা যে কর্মসূচি দেই, সকাল 7টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হবেন এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমরা ফিরে আসব। ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং ফাতিহা পাঠ করব। আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান শুধু ৩৬ দিনের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নয়, বিগত ১৫.৫ বছরের সমষ্টিগত ফল। আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই। এদেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই। এই সময় নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। বলেন, গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা তফসিলের মধ্য দিয়ে ঘটেছে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকালকে হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। এ সময় ধর্ম বিক্রি করে নয়, সুষ্ঠু পরিকল্পনায় আগামী নির্বাচন করতে চায় বিএনপি বলেও জানান তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আরও ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে এক কর্মী সভায় তিনি কথা বলেন।
এ সময় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে সবাইকে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। অবশ্যই তারেক রহমান সাহেব বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফিরবেন। বড় কোনো দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ না থাকায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা 10 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি নিজেই এই তথ্য জানান। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বাস্তবায়ন কঠিন তবে অসম্ভব নয়। এ সময় তিনি আরও বলেন, তার একমাত্র দায়বদ্ধতা থাকবে দেশবাসীর প্রতি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। চলতি বছর 1,12,00,000 মেট্রিক আলু উৎপাদন হয়েছে, যা চাহিদার তুলনায় 22 লক্ষ মেট্রিক টন বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানী বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিগত 2010 সালের পরে লক্ষ্য করা যাচ্ছে যে আলু কোনো বছর আলুর চাহিদার তুলনায় কম উৎপাদন হচ্ছে, আবার কোনো বছর চাহিদার তুলনায় আলু বেশি উৎপাদিত হচ্ছে। 2025 সালে বিবিএস এর তথ্য মতে দেশের রেকর্ড পরিমাণ 1,12,00,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় 22 লক্ষ মেট্রিক টন বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচনের সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করতে হবে। তবে প্রার্থী এবং এজেন্টরা ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করে আলাদাভাবে মুদ্রণ করতে পারবেন। সিডি সংগ্রহের জন্য নির্ধারিত ফি ট্রেজারি চালান বা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নিরাপদ ও অর্গানিক কৃষি পণ্য সহ নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী এক ছাদের নিচে পাওয়ার সুবিধার্থে বগুড়ায় যাত্রা শুরু করল টিএমএসএস কাঁচাবাজার লিমিটেড। শুক্রবার বিকেলে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় পরিবেশ বান্ধব এই বাজারের উদ্বোধন করেন এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। বাজারটির শেড তৈরি করা হয়েছে 150 কিলোওয়াট শক্তি সম্পন্ন সোলার প্যানেল দিয়ে, যার মাধ্যমে বাজারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যুক্ত হবে। প্রাথমিকভাবে 61টি স্থায়ী এবং 30টি অস্থায়ী দোকানের মধ্য দিয়ে বাজারটি শুরু করা হলেও ক্রেতা চাহিদা অনুযায়ী ভবিষ্যতে বাড়ানো হবে এর আকার। স্মৃতি জাগুক, স্কুল জীবনের বন্ধন হোক আরও গভীর, এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে শাহীন শিক্ষা পরিবার তথা শাহীন ক্যাডেট কোচিং এর প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের বর্ণাঢ্য পুনর্মিলনী স্মৃতি মিলন 2025। শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উত্তরা সেক্টর 7-এ অবস্থিত শাহীন শিক্ষা পরিবারের কর্পোরেট কার্যালয়ে হয় এই আয়োজন। এতে শাহীন কোচিং এর প্রথম 4টি ব্যাচ অংশ নেয়। দীর্ঘ 25 থেকে 30 বছর পর প্রাক্তন শিক্ষার্থীরা একসঙ্গে মিলিত হয় প্রিয় বন্ধন আর স্মৃতির টানে। পুরনো সহপাঠীদের স্মৃতিময় পুনর্মিলন, ক্যাম্পাস এবং শিক্ষা জীবনের স্মৃতিচারণ, গল্প আড্ডার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।
অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন 2025। শুক্রবার ঢাকার আরামবাগে হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী এই মহাসম্মেলন হয়। দেশ বিদেশ থেকে আসা লক্ষাধিক মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই সম্মেলনে শান্তি, সম্প্রীতি এবং সুফিবাদের মানবিক দর্শনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সব ধরনের বিভেদ ভুলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয় এই সম্মেলন থেকে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।